যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন। ট্রাম্পের অভিবাসন বিরোধী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব, আশা বাংলাদেশের রাষ্ট্রদূতের। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয়। বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুড়ি আর ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে রাজধানীর অনেক সড়কের পরিস্থিতি ভয়াবহ। সমন্বয়হীনতাই কারণ, স্বীকার সংশ্লিষ্টদের। ব্রয়লার মুরগিতে নির্বিচারে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ মাত্রাতিরিক্ত ভিটামিন। হতে পারে ক্যান্সার সহ জটিল রোগ, নজরদারি বাড়ানোর পরামর্শ। এবং 7টি মুসলিম দেশের শরণার্থী প্রবেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর দেশটির আদালতের স্থগিতাদেশ। বিভিন্ন বিমানবন্দরে অভিবাসী আটকের ঘটনায় বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছে আমি শিরিন আক্তার। যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা প্রসারে 2017 সালের মধ্যে আরো 50,000 স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা যুদ্ধাপরাধী ছিল, তাদের হাতেই রাষ্ট্রীয় ক্ষমতা চলে যায়, যার ফলে যে অগ্রযাত্রা জাতিপিতা শুরু করেছিলেন সেটা স্থবির হয়ে যায়। যুগোপযোগী শিক্ষা দিয়ে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই, যেন এই দেশ সঠিক পথে এগিয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। যুগোপযোগী শিক্ষা নীতিমালা প্রণয়ন করেছি এবং যে শিক্ষা নীতিমালায় আমরা যেমন ধর্মীয় শিক্ষাকেও আমরা বাধ্যতামূলক করেছি। সব ধরনের শিক্ষাই মানুষকে নিতে হবে, গ্রহণ করতে হবে এবং সব ধর্মের সম্পর্কে সকলেরই জ্ঞান থাকা প্রয়োজন বলে আমি মনে করি। 2017 সালের মধ্যে আরো 50,000 বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। আমরা সরকারি পক্ষ থেকে দিচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমাদের বেসরকারি উদ্যোক্তা বা ব্যবসায়ী যারা বা অন্যান্য যারা আছেন, তারা সবাই যদি ভলান্টিয়ার করেন বা নিজেরা যেসব স্কুল কলেজে পড়ে আসছেন সেগুলিতেও তারা যদি এভাবে একটু অনুদান দেন, তাহলে খুব সহজে হয়ে যায়। ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আলোর মুখ দেখবে বলে আশা করেছেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। সময় সংবাদকে তিনি একথা জানান। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগামীতে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও মনে করেন জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসরুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়ে তার অবস্থান নিয়ে বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন ঢাকা ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আশার বাণী শোনালেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের পাশে ছিল উল্লেখ করে ট্রাম্পের শাসনামলে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিসর আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের 3 দিন পরই অত্যন্ত প্রভাবশালী সিনেটর রজার উইকারের সঙ্গে আমার 35 মিনিটের ফলপ্রসূ বৈঠক হয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঠিক হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই সম্পর্ক আরো জোরদারে আমরা কাজ করে যাব। And in the coming days we have a few more meetings. ট্রাম্পের অভিবাসন বিরোধী নির্বাহী আদেশের পর এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা আরো জোরদার করার কথা জানান রাষ্ট্রদূত। Access of Bangladeshi goods to the US market. ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আমরা বেশ কিছু বিষয়কে গুরুত্বের সঙ্গে নিয়েছি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে বঙ্গবন্ধুর খুনি পলাতক রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে নেওয়াকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশে ফেরত নিয়ে তার বিচার নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। And most importantly is that the return of the killer of Bangabandhu Sheikh Mujibur Rahman. এছাড়া সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একযোগে কাজ করবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। In countering terrorism. সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাজধানীতে সেবা সংস্থাগুলোর মাটির নিচের লাইনের কারণে রাস্তার উপর নেওয়া কোনো প্রকল্পই সময় মতো শেষ করা যায় না। এ কারণে ফ্লাইওভার বা ইউলুপ তৈরিতে একদিকে যেমন মেয়াদ বাড়ে, তেমনি বাড়ে নির্মাণ ব্যয়ও। আর এসব কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয় সারা বছরই। বিশেষজ্ঞরা বলছেন, সমন্বিত একটি সেবা লাইন এবং নজরদারির জন্য ক্ষমতাবান একক কর্তৃপক্ষ ছাড়া এই দুর্গতি থেকে মুক্তি নেই।
নিজামুদ্দিনের ছবিতে দেখুন আতিকুর রহমান তামালের রিপোর্ট। কোনো বড় গাড়ির ধাক্কায় নয়, রিকশা উল্টে গেছে পানির নিচে লুকিয়ে থাকা গর্তের কারণে। বৃদ্ধ সবজি ব্যবসায়ী শাহ আলমের রক্তারক্ত অবস্থা, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মগবাজার থেকে মৌচাকের দিকে যাবার রাস্তায় প্রতি ঘন্টায় এমন ঘটনা ঘটছে অন্তত একটি করে। এই এলাকায় ঘণ্টাখানেক দাঁড়ালেই টের পাওয়া যায় এমন কথার সত্যতা। রাতের বেলা বেশিরভাগ হয়, আলো থাকে না তো। বাম সাইডে মনে করেন গর্ত, ডাইন সাইডে গর্ত, এতটুকু জায়গা 4 ইঞ্চি নাই, কিভাবে মানুষ চলবো কোন? একে তো ফ্লাইওভারের কাজ, তার উপর যুক্ত হয়েছে সেবা সংস্থার খোরাখুরি। দুই মিলে মগবাজার মৌচাক সড়ক যেন ভয়াবহ এক আতঙ্কের নাম। ঘন্টার পর ঘন্টা লেগে যেতেছে। মিরপুরের থেকে আসতে যতক্ষণ সময় না লাগে, থেকে 3 গুণ সময় এখানে লাগে। আমাদের আসলে অনেক কষ্ট। রিক্সায় তো চলাচলই করা যায় না, ইভেন এখানে কোনো রিক্সাও থাকে না যে আমি রিক্সা নিয়ে যাব, আর কেউ যেতেও চায় না। এক সাইডে কাজ হইতেছে, আরেক সাইডে ভাঙ্গাটা একটু পাথর ফোতর দিয়ে ইটা বালি দিয়ে ঠিক করে দিলে চলে, তাও করতেছে না। মেরুলবাড্ডায় রাস্তার এক পাশে ডেস্কো লাইন বসানো হচ্ছে। সেখানে অনেকদিন ধরেই হাতিঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ইউলুপটি তৈরির কাজ চলছে। তবে শুরুতেই মাটি খুঁড়তে গিয়ে বিধিবাম। ডেস্কো সহ বেশ কয়েকটি সেবা সংস্থার লাইন সরাতে হয়েছে মূল রাস্তার নিচ থেকে। তাই ধারণা করা যায় বাড্ডার ইউলুপটির কাজ না চললে হয়তো ডেস্কোর নতুন লাইনটি রাস্তার মাঝখানে আগের জায়গাতেই বসত। মগবাজার মৌচাক ফ্লাইওভার ও বাড্ডার ইউলুপ দুটি ভিন্ন প্রকল্পের। দুই কর্তৃপক্ষই বলছেন কাজ শেষ হবে জুনের মধ্যে। তবে এমন কথায় ভরসা নেই সাধারণ মানুষের। এই ফ্লাইওভারের কাজ হচ্ছে 2014 সালে শেষ হওয়ার কথা, 2017 চলছে, 18 শেষ হবে কিনা তার কোনো ঠিক নেই। কেউ ফ্লাইওভার, ওভারপাস, অনেক ধরনের রাস্তা ভিত্তিক ব্যবহার প্রজেক্ট হবে, কিন্তু এদের মধ্যে সমন্বয়টা খুব দরকার। একটা স্বাধীন প্রতিষ্ঠান, পেশাদারী প্রতিষ্ঠান থাকতে হয় যথেষ্ট পরিমাণ জনশক্তি দিয়ে। সেবা সংস্থাগুলোর কাজে সমন্বয় রাখার কথা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসি এর। সংস্থাটির বর্তমান কর্তা ব্যক্তিরা এসব বিষয়ে কথা বলতে চান না। তবে সমন্বয়হীনতার কারণে জনদুর্ভোগের কথা স্বীকার করেছেন গত মাসে দায়িত্ব ছেড়ে যাওয়া ডিটিসি এর সাবেক নির্বাহী পরিচালক। বিভিন্ন ডিপার্টমেন্টের ফোকাল পয়েন্ট নিয়ে আমরা একটা কমিটির মাধ্যমে আমরা আইডেন্টিফাই করছি কোথায় কি ধরনের ইউটিলিটিস আছে। এক একটা ধরনের আছে এবং অনেকের কিন্তু ইউটিলিটি লাইন কোথায় কি আছে অনেকে ভালো করে জানেও না। সড়ক বিশেষজ্ঞদের পরামর্শ, রাস্তার মাঝে ডিভাইডারের কাছে যেন কোনোভাবেই সেবা সংস্থার লাইন না বসে। বিশেষজ্ঞরা বলছেন সেবা সংস্থাগুলো রাজধানীর ভেতর ইতিমধ্যেই অনেক ভুল করে ফেলেছে। তবে এমন ভুলের পুনরাবৃত্তি যেন না হয় নতুন গড়ে ওঠা পূর্বাঞ্চল বা উত্তরার মতো ছোট ছোট শহরগুলোতে। আর তা না হলে এমন দুর্ভোগের শেষ দেখবে না রাজধানীবাসী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। ব্রয়লার মুরগির খামারগুলোতে বাচ্চা ফোটার পর থেকে বিক্রি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রয়োগ করা হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ নানা রকম ওষুধ। মোটা করতে মুরগির খাবারেও মেশানো হচ্ছে মাত্রাতিরিক্ত ভিটামিন। এর বেশিরভাগই খামারিরা ব্যবহার করছেন মাত্রা না বুঝে ও ডাক্তারের পরামর্শ ছাড়াই। এতে ভোক্তারা ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাসির বাবুর রিপোর্ট। গাজীপুরের এই খামারি মুরগি পালেন বেশ কয়েক বছর ধরেই। কয়েকটি খামারে মুরগি দেখাশোনার জন্য তার রয়েছে আলাদা লোকবল। এসব খামারে কারণে অকারণে প্রায় প্রতিদিনই দেয়া হয় নানা রকম ওষুধ। এছাড়া মুরগির ডিম কিংবা মাংস বাড়াতেও থাকে আলাদা ওষুধ ও ভিটামিন। প্রথমে 4 দিন পরেই একটা ভ্যাকসিন দেওয়া লাগে, 10 থেকে 12 দিনের ভিতরে একটা ভ্যাকসিন, আবার 20 থেকে 21 দিনের ভিতরে একটা ভ্যাকসিন। সুবিধাটা হইলো মুরগিটা তড়িৎ গতিতে বড় হয়, ওজন হয়। ডিমটা যথারীতি দিতেছে যেই পরিমাণ, এতে কমে গেলে আমরা বিভিন্ন মেডিসিন ইউজ করি। মুরগির খামারগুলোতে গেলেই দেখা মিলবে এরকম নানা রকম ওষুধের। মূলত মুরগি যেন খুব দ্রুত বৃদ্ধি পায় কিংবা মোটা তাজা হয় সেটা নিশ্চিত করতে এরকম ওষুধ কিংবা খাবার ব্যবহার করে থাকেন খামারিরা। আর এসব ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক আসলে মুরগির জন্য কতটা উপকারী কিংবা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর সে বিষয়ে স্বচ্ছ কোনো ধারণা নেই তাদের। আর এসব ওষুধ তারা প্রয়োগ করছেন একরকম চিকিৎসকের পরামর্শ ছাড়াই। ভিটামিনের বিভিন্ন নাম আছে, আমি অনেক নাম জানিও না, ওর কাছে বললো এরা দেয়, আমরা খাওয়াই, মুরগি ওজন হয়। এটা কি ক্ষতি হইব না খাইলে ইয়ে হইব? তো ব্রয়লার মুরগি এটা তো ক্ষতি হইবই। আমরা অ্যান্টিবায়োটিক দেই, অর্থাৎ নিজেই আমরা বুঝতে পারি আর কি। এ তো গেল ওষুধ ও ভিটামিনের কথা। এর বাইরে মুরগির খাবারেও থাকে বিষাক্ত উপাদান। সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক পরীক্ষায় মুরগির খাবারে পাওয়া যায় ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত উপাদান। ল্যাবরেটরিতে সেই মুরগিকে সেই খাবারগুলো আমরা খাওয়াইছি বিভিন্ন মাত্রায়,
এবং সেটা থেকে আমরা দেখেছি যে বিভিন্ন অংশে ক্রোমিয়াম জমা হচ্ছে এবং এই ক্রোমিয়াম যখন আমাদের বডিতে আসে তাহলে এটা ক্ষতিকর অনেক ধরনের রোগ সৃষ্টি করে। মূলত রাজধানী সহ সারা দেশে নাগরিকরা যেসব মুরগির মাংস খাচ্ছেন তার বেশিরভাগটাই নেওয়া হয় ব্রয়লার মুরগি থেকে, কিন্তু চিকিৎসকরা বলছেন মুরগিতে যদি ইচ্ছে মতো ওষুধ ও ভিটামিন প্রয়োগ করা হতে থাকে তাহলে তা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে নাগরিকদের। পোল্ট্রি ফার্মে সেই ওষুধগুলোরও যেমন সিপ্রোফ্লক্সাসিন এগুলো যদি আমরা ব্যবহার করি অপ্রয়োজনীয়ভাবে সেক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সার, ইন্টেস্টাইনাল ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, ব্লাডার ক্যান্সার এগুলো হতে পারে। যদি অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সেক্ষেত্রে ওই ড্রাগটা মানুষের কিন্তু কাজ করবে না। এক্ষেত্রে ওষুধের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। এটাকে যারা তদারকি করেন সংস্থা আছে তাদেরকে আরো অ্যাক্টিভ হওয়া দরকার। সারা দেশে প্রতিদিন মুরগির মাংসের চাহিদা 30 লাখ কেজিরও বেশি। এর মধ্যে প্রায় 20 লাখ কেজি মাংস আসে পোল্ট্রি মুরগি থেকে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, নতুন করে 11টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন ব্যবসায়ীরা। পণ্যের গুণগত মান রক্ষায় মানসম্মত বস্তা তৈরির দাবি। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করছে কথিত জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ 20 জলদস্যু। এই মুহূর্তে র্যাব 8 কার্যালয় চত্বরে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, সর্বশেষ সদস্য মোহাম্মদ বরাত হোসেন স্বীকারিত হাতে শৃঙ্খলা রামপাল বাগেরহাট আত্মসমর্পণ করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট। বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে কথিত জাহাঙ্গীর বাহিনীর প্রধান সহ 20 জলদস্যু। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। 7টি মুসলিম দেশের অভিবাসীদের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর নিউ ইয়র্কের ব্রুকলিনের একটি আদালত এর উপর স্থগিতাদেশ দিয়েছেন। শনিবার ওই আদেশে বলা হয়, এই বিষয়ে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মার্কিন ভিসাধারী মুসলিম দেশগুলোর অভিবাসী বা শরণার্থীদের দেশে ফেরত পাঠানো যাবে না। আদালতের সিদ্ধান্তে আরও বলা হয়, যারা ভ্রমণ পথে রয়েছেন যেসব শরণার্থীর আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যারা বৈধ ভিসার অধিকারী তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দিতে হবে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন। আদালত এ স্থগিতাদেশের মাধ্যমে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে আটক করার উপরও নিষেধাজ্ঞা জারি হলো। এদিকে মুসলিম প্রধান 7টি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে আটক করা হচ্ছে ওই দেশগুলো থেকে আসা শরণার্থীদের। এদিকে আটককৃত শরণার্থীদের মুক্তির দাবিতে শনিবার নিউ ইয়র্কের বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করে শত শত মানুষ। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটক 2 ইরাকি শরণার্থীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে নিউ ইয়র্কের একটি আদালতে মামলা করেছে মানবাধিকার সংস্থা। এর পরপরই আটক 2 শরণার্থীর একজন হানিদ খালিদকে মুক্তি দেওয়া হয়। হানিদ মার্কিন সেনাবাহিনীতে দোভাষীর কাজ করেন। তবে আটক অপর ইরাকি শরণার্থী হায়দার সামির এখনও বন্দী আছেন। শুক্রবার এক নির্বাহী আদেশে মুসলিম প্রধান 7টি দেশের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। আমি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 5000 লোক জড়ো হয়েছে এরই মধ্যে এবং ক্রমাগতই আরো লোক বাড়ছে। আজকে বিকেল থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাহী আদেশ যে 7টি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের অভিবাসীদেরকে, নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারে যে 4 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা বলবৎ করায় এরই মধ্যে প্রায় 36টি পরিবারকে এই জন এফ কেনেডি বিমানবন্দরে আটকে রাখা হয়েছিল। এখান থেকে প্রায় 25টি পরিবারকে এরই মধ্যে ছাড়িয়ে নিতে পেরেছেন, কিন্তু এখনো 11টি পরিবার ভিতরে আটকা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা যেটি জেনেছি যে ইরানের একটি বিমান অন্য একটি টার্মিনালে
আটকে রাখা হয়েছে এবং সেই বিমান থেকে কাউকে এখনো নামতে দেওয়া হচ্ছে না। এখানে স্লোগানে তারা একটি কথাই বলছে যে বর্ণবাদকে বিতরণ করে অভিবাসীদেরকে এই দেশে আসতে দাও, এবং বলছে এটাই গণতন্ত্র যে আমরা অধিকারের জন্য, আমাদের নাগরিক অধিকারের জন্য আমরা এখানে আন্দোলন করছি। এই ছিল সর্বশেষ আমার কাছে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের অবস্থা। বরিশালের 10ম শ্রেণীর ছাত্র হৃদয় হত্যার ঘটনায় আরো 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত এ হামলায় 6 জনকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাঈদ হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এক ছাত্রীকে উত্তপ্তের প্রতিবাদ করার জেরে গতকাল সকালে শহীদ আব্দুর রব শেরনিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয়কে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে সাইফ আবেদিন সহ 7 জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। যার ছুরিতে মারা গিয়েছে হৃদয়, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গতকাল এই সংক্রান্তে হৃদয়ের বাবা বাদী হয়ে একজন এজাহার নামিয়ে সহ 6-7 জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেছে। আমরা এখন অভিযানে আছি। আমরা আরো ভালো কিছু খবর বরিশালবাসীকে এবং আপনাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। পাবনায় গুলিতে শরীফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশের 3 সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি শাটারগান ও 3 রাউন্ড গুলি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটঘরিয়ার সুতির বিল এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে শুরু হয় বন্দুকযুদ্ধ। পরে ঘটনাস্থল থেকে শরীফ নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের দাবি, নিহত শরীফ গত বুধবার ডেঙ্গার গ্রামে পুলিশের ওপর হামলার ঘটনার দায়ের করা মামলার আসামি। লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে ডাকাতরা। গতরাত 2টার দিকে সদর উপজেলার আন্দারমানিক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতে সাবেক ইউপি সদস্য শফিউল্লাহ সাবুর বাড়িতে ঢোকে 8 থেকে 10 জনের একদল ডাকাত। তারা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা পয়সা লুট করে। এতে বাধা দিতে গেলে শফিউল্লাহ সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ওয়ার্ডের সাবেক মেম্বার তাকে গুলি করছে এবং কুপাইয়ে হত্যা করছে। কয়েক লক্ষ টাকার মালামাল, নগদ টাকা নিয়ে গেছে। ঘরে রক্তর ফুট আছে, ঘরে কাপড় চোপড় সব বেনালে হয়ে রয়েছে। ঢাকায় ঢুকে কি স্বর্ণগয়না অনেক তাবিজ টাবিজ অনেক কিছু নিচে লাস্টে যাই আমার বাবারে গুলি করি মেরে ফেলে চলে গেছে। সময় সংবাদে আরো থাকছে, নাদাল ফেদেরার মহারণ আজ। 6 বছর পর আবারও গ্র্যান্ড স্লামের মুখোমুখি টেনিসের 2 রাজা। অপেক্ষায় পুরো টেনিস বিশ্ব। বগুড়ায় পুরাতন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগী পরিবহনের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতা আর দূরে পরিবহনে চালকের অনীহার সুযোগকে কাজে লাগাচ্ছেন তারা। এক্ষেত্রে বিআরটিএ বলছে, ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিচালনা অবৈধ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তারা। রবিউল ইসলামের ছবিতে মাজেদুর রহমানের রিপোর্ট। বগুড়া শহরে মোহাম্মদ আলী হাসপাতাল ও সিলিমপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়ালেই দেখা মিলবে সারি সারি অ্যাম্বুলেন্স। এসবের অধিকাংশই ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হয়েছে। রূপান্তরিত এসব অ্যাম্বুলেন্সের কোনোটিতে নেই অক্সিজেনের ব্যবস্থা, আবার কোনোটিতে বেডের পাশে 5-6টি আসন। মাইক্রোবাস থেকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করার কথা স্বীকার করে মালিক ও ড্রাইভার বলছেন, এতে করে রোগীরা সেবা পাচ্ছেন। গাড়ির তো ম্যাক্সিমাম কাগজপাতি ফেল, সব গাড়িরই ফেল। মাইক্রো ভাড়াটা কম হওয়ার পর আমরা অ্যাম্বুলেন্স বানাইছি, আর বৈধভাবে আমরা বিএটি থেকে আপনার অ্যাম্বুলেন্স নাম্বার নেওয়া হয়েছে। এখন একটা অ্যাম্বুলেন্স আছে, আবার একটা আমার বন্ধু প্রতিষ্ঠান আছে, তার সেই প্রতিষ্ঠানের নামই অ্যাম্বুলেন্সটা চলতেছে। রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি অ্যাম্বুলেন্স সহজেই পাওয়া যায় না। রোগী নিয়ে চলে যাবো সিরাজগঞ্জ,
তো সরকারি পাচ্ছি না, সরকারি অ্যাম্বুলেন্স তারা দিতে চাচ্ছে না, বলতেছে যে না শহরের বাইরে যাবো না, তারপরে বিভিন্ন টাকা পয়সা চাচ্ছে। এখানে বাইরে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার পরিচিত সেই রোগীকে ঢাকায় পাঠাই। বিআরটিএ এর কর্মকর্তা বলছেন ব্যক্তি মালিকানায় অ্যাম্বুলেন্স কেনা যায় না। আর আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানালেন এসব অবৈধ অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। সাধারণত অ্যাম্বুলেন্সটা রেজিস্ট্রেশন হয় কোনো ব্যক্তির নামে হবে না, সেটা হতে হবে প্রতিষ্ঠানের নামে। মাইক্রোবাস যদি তারা অ্যাম্বুলেন্সে কনভার্ট করতে চায়, আনুষঙ্গিক যে ধরনের যন্ত্রপাতি দরকার পড়ে সেগুলো আছে কিনা সেটা আমরা সিভিল সার্জন অফিস থেকে একটা প্রত্যয়ন গ্রহণ করব। আমরা যদি এরকম পাই, যেমন অনেক সময় ভাড়ায় চালিত মাইক্রোবাসকে হঠাৎ তারা রূপান্তরিত করছে অ্যাম্বুলেন্সে, সেই গাড়িগুলোকে আমরা অবশ্যই তার এগেনস্টে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং নেব। বগুড়া জেলায় সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র 15টি, আর ব্যক্তি মালিকানায় চলছে শতাধিক অ্যাম্বুলেন্স। এগুলোর মধ্যে 5টি মাইক্রোবাসকে বৈধভাবে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বেসরকারি খাতে 16.5% ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ধরে 2016-17 অর্থ বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে গভর্নর ফজলে কবির উৎপাদনমুখী ও সতর্ক নামে এ মুদ্রানীতি ঘোষণা করেন। জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 16.4%, যা গত মুদ্রানীতিতে ছিল 15.7%। এছাড়া মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5.8%। এ সময় জানানো হয় গত মুদ্রানীতি অনেকাংশে সফল হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, গত নভেম্বর পর্যন্ত বেসরকারি খাতে 15% ঋণ প্রবাহ হয়েছে, আর অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ছিল 12.3%। নতুন করে 11টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তবে কিছু পণ্যের গুণগত মান রক্ষায় মানসম্মত বস্তা তৈরির দাবি তাদের। প্রজ্ঞাপন অনুযায়ী আইন বাস্তবায়ন হলে অভ্যন্তরীণভাবে পাটের ব্যবহার প্রায় 15% বাড়বে বলে জানিয়েছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। চিত্রটি ভারত থেকে আমদানি করা পেঁয়াজের। পার্শ্ববর্তী দেশটিতে বিভিন্ন পণ্যে পাট ব্যবহারের নির্দেশনা ও বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ দেখা গেলেও বিশ্বের অন্যতম পাট উৎপাদক হিসেবে বাংলাদেশের চিত্র ভিন্ন। হরহামেশাই প্রায় সব পণ্যে অবাধ ব্যবহার হয় প্লাস্টিক বস্তার, যদিও বাধ্যতামূলক পাট ব্যবহার আইন করা হয় 2010 সালে। আর 2013 সালে প্রজ্ঞাপন জারির পরও মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে সময় লেগে যায় 2016 পর্যন্ত। প্রাথমিকভাবে ধান, চাল, গম সহ 6টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করলেও এবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে আটা, ময়দা, পেঁয়াজ, আলু, আদা সহ আরো 11টি পণ্যের ক্ষেত্রে। নতুন নির্দেশনা বাস্তবায়ন করা গেলে পাটের ব্যবহার আরো বৃদ্ধি পাবে বলে জানায় পাট মন্ত্রণালয়। নতুন যে 11টা পণ্য, এগুলোতে কিন্তু পরিমাণ কিন্তু কম। সেই কারণে আমাদের এই ম্যান্ডেটরি প্যাকেজিং 6টা পণ্যের মাধ্যমে যদি আমরা 25% যদি আমরা এই লোকাল বৃদ্ধি হয়ে থাকে, এর সাথে আরো 10 to 15% অ্যাড হবে। 21 জানুয়ারি প্রজ্ঞাপন দেয়া হলেও বিভিন্নভাবে প্রচারণা চালানোর পরই আইন কার্যকরে অভিযান চালানো হবে বলেও জানান পাট প্রতিমন্ত্রী। নতুন 11টা পণ্যের নাম সহ এর আইনটা সহ আমরা একটা পাবলিসিটিতে যাচ্ছি। এই পাবলিসিটিতে শেষ হওয়ার পর আমরা তখন এখন আর নেক্সট যে অভিযানটা নামবে তখন 6টা পণ্যের জন্য না, একবারে 17টা পণ্যের জন্য আমরা অভিযানে নামবো। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিবাচক সাড়া থাকলেও কিছু পণ্যের ক্ষেত্রে সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। যেটা প্লাস্টিকের বস্তা আমরা ব্যবহার করি, ওয়ান টাইম ব্যবসা, ওইটা একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায় না। যদি পাটের বস্তা হয় তো আমাদের সুবিধা হয়। নতুন পেঁয়াজটা 15 দিন পরে পাটের বস্তা দিলে কোনো সমস্যা হয় না। আমাদের দেশের যে আদাটা আগেও আমরা দেখছি যে ছালার বস্তা ছিল, তো ওই সালার বস্তার ভিতরে কিন্তু ওরা মাটি দিয়ে দেয়, গুঁড়ে দিয়ে দেয়, যা পাবলিকে দেখতে পারে না। পাটের মোড়ক আইন বাস্তবায়নের পাশাপাশি পণ্য অনুযায়ী মানসম্মত বস্তা তৈরির পরামর্শ ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ার বিভিন্ন তামাক কোম্পানির প্রলোভনে জীবনের ঝুঁকি জেনেও তামাক চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। পরিবেশ বিশেষজ্ঞের মতে তামাক চাষ বন্ধ না হলে এ জেলায় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। কৃষি বিভাগ বলছে তামাক চাষ নিরুৎসাহিত করতে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে অন্য ফসল চাষে। বাবুল হোসেনের ছবি ও এস এম রাশেদের তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না তামাক চাষ। জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর উপজেলার ফসলি জমিতে শুধু তামাকের ক্ষেত। ঝুঁকি জেনেও সকাল থেকেই এর পরিচর্যায় ব্যস্ত কৃষক। অতিরিক্ত সার ব্যবহারের ফলে ফসলি জমি দিন দিন নষ্ট হচ্ছে। জেলার তামাক কোম্পানিগুলোর লোভনীয় প্রস্তাবে তামাক চাষ করে সর্বশান্ত হচ্ছে প্রান্তিক চাষিরা, আর লাভবান হচ্ছে তামাক কোম্পানি এবং স্থানীয় প্রভাবশালীরা। বাড়ি থেকে যা কেনাকাটা করি আবাদ পানি করি, হয়তো বাকি আপনার মতন একজন ব্যবসায়িক আছে আমাদের দেশে, তার কাছ থেকে আমরা 2 বস্তা লিয়ে আবাদ পানি করি। তামাক লাগানোর প্রথমে বিভিন্ন ধরনের কথা বলবে, আশ্বাস দিবে তামাকের দাম অনেক হবে, কি হবে। তামাক পোড়ানোর সময় তখন তাদের খোঁজ থাকবে না, লোনটা কেটে নিয়ে মানে নিজের স্বার্থ হাসিল করবে। তামাক কোম্পানিগুলো তামাক চাষের উপকরণ কৃষকদের বাড়ি বাড়ি সরবরাহ ও তামাক বিক্রি করে নগদ অর্থ দেয় তামাক চাষ কমছে না। কোম্পানির লোক বাড়িতে আসে, আসার কারণে দেখা যাচ্ছে সার, বীজ সব রকম সুবিধা দেয়। অন্য ফসলের থেকে আমরা এই আবাদটা করলে কিছু টাকার অঙ্কটা বেশি পাই। পরিবেশ বিশেষজ্ঞদের মতে তামাক চাষের কারণে খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশ ঝুঁকির মধ্যে পড়বে। তামাকের চাষ করতে যায় মাটি নষ্ট হয়েছে, ফসল উৎপাদন হচ্ছে না, লেখাপড়া বাচ্চাদের শেষ হয়েছে, মেয়ে এবং শিশুরা রোগাক্রান্ত হয়েছে, বন উজাড় হয়েছে, বায়ু দূষণ হয়েছে। তবে কৃষি বিভাগের কর্মকর্তাদের দাবি তামাকের পরিবর্তে বিকল্প রবি শস্য চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদেরকে তামাক চাষে নিরুৎসাহিত করছি, তামাকের জমিতে যাতে করে তারা লাভজনক ফসল যেমন মসুর, ডাল জাতীয় ফসল, মুগ, মাসকলাই চাষ করতে পারে। জেলার 3 উপজেলায় ছোট বড় 6টি তামাক কোম্পানির মাধ্যমে 13,150 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। সময় সংবাদ, কুষ্টিয়া। কুষ্ঠরোগ সম্পর্কে সঠিক ধারণা এবং এই রোগ নিরাময়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে র্যালি ও সমাবেশ করেছে কুষ্ঠরোগ নিয়ে কাজ করা কয়েকটি বেসরকারি সংস্থা। কুষ্ঠরোগে বালক বালিকায় আর কোনো প্রতিবন্ধিতা নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার পালন হচ্ছে বিশ্ব কুষ্ঠরোগ দিবস 2017। এ উপলক্ষে সকালে রাজধানীর শাহবাগ থেকে র্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কুষ্ঠরোগে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। যারা কাজ করেন আমাদের সিনিয়র, আমাদের বাংলাদেশ মিস্টার আনোয়ার হোসেন, আমি আনোয়ার হোসেন সুযোগ দিয়েছেন এবং কিছুক্ষণের সময়ের জন্য তাদের মাইক বন্ধ। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ান ওপেনের মহরণ দেখার অপেক্ষায় টেনিস বিশ্ব। দীর্ঘ 6 বছর পর আবারও গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি টেনিস অঙ্গনের সর্বকালের অন্যতম সেরা 2 মুখ রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককের ফাইনালে আজ কোর্টে নামছেন 2 সাবেক নাম্বার 1। রড লেভার অ্যারেনায় এই লড়াই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টায়। জুলাই 6, 2008 বিশ্বের কোটি দর্শকের চোখ হাটকে উইম্বলডনের টেনিস কোর্টে ফাইনালে মুখোমুখি ফেদেরার ও নাদাল। দুপুর 2:30টায় শুরু হয়ে বিকেল গড়ালো। ধীরে ধীরে সূর্যটাও বিদায় নিল, টেনিস রূপ নিল মহারণন। প্রায় 5 ঘন্টা সেই ম্যাচটিকে বলা হয় ইতিহাসের সর্বকালের সেরা ম্যাচ। পঞ্চম সেটে সে ম্যাচটিতে জিতেছিলেন 21 বছর বয়সী নাদাল। তবে টেনিস জিতে নিয়েছিল পুরো বিশ্বটা। টেনিস বিশ্বের 2 রাজার লড়াইগুলো এমনই হয়েছে বারবার। কোটি প্রাণ বুধ হয়ে থাকা একটি ম্যাচের জন্ম দিয়েছিলেন এই দুজন। 2004 সালে প্রথম দেখা, এরপর দীর্ঘ 13 বছরের প্রতিদ্বন্দ্বিতায় টেনিস প্রেমীদের আকর্ষণ করেছেন চুম্বকের মতন। 2005 থেকে 2010 এই 5 বছরে দুজন মিলে জিতে নিয়েছেন সবকটি মেজর শিরোপা। এটিপি র্যাঙ্কিং এর শীর্ষ 2টি স্থান ভাগ করে নিয়েছেন নিজেদের মধ্যে। ইনজুরির ধোঁকায় নিজেদের সেরা সময় হারিয়েছেন দুজনেই। সর্বকালের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার কিংবা 14টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল, কেউই নেই শীর্ষ 5-এ। অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরে ফাইনালে পৌঁছতেও দুজনকে ঘাম ঝরাতে হয়েছে বেশ। প্রায় 5 ঘন্টা লড়াইয়ের পর সেমিফাইনালের দিমিত্রভকে হারিয়েছেন 9 নম্বর বাছাই নাদাল। আর ফাইনালে পৌঁছতে ফেদেরারকে হারাতে হয়েছে 4র্থ বাছাই ওভারিঙ্কাকে। মুখোমুখি দেখায় এগিয়ে নাদাল। 34 বারে দেখায় 23 বারই জিতেছেন এই স্প্যানিশ তারকা। এবার নিয়ে নভেম্বরের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে মুখোমুখি দুজন। আগের 8 বারে 6টি জিতে নিয়েছেন নাদাল। অস্ট্রেলিয়ান ওপেন বিবেচনায় এগিয়ে থাকবেন ফেদেরার। এখানকার হার্ডকোর্টে 4 বার শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি। আর নাদালের সে সুযোগ হয়েছে মাত্র 1 বার। তবে পরিসংখ্যান আর রেকর্ডের পাতাগুলো অক্ষম এই একটি ম্যাচে শিহরণ বোঝাতে, যেখানে বোদ্ধাদের ভবিষ্যৎবাণীও পরাজিত হয়েছে বারবার। তাই জয় পরাজয় ছাপিয়ে এই একটি ম্যাচ ছুঁয়ে যাবে টেনিস প্রেমীদের হৃদয়, সেটি বলাই বাহুল্য। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। যুগোপযোগী প্রাথমিক শিক্ষা দিয়ে বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী। জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্বোধন।
ট্রাম্পের অভিবাসন বিরোধী আদেশের ফলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব, আশা বাংলাদেশের রাষ্ট্রদূতের। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয়। বিভিন্ন সেবা সংস্থার খোঁড়াখুড়ি, আজ ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে রাজধানীর অনেক সড়কের পরিস্থিতি ভয়াবহ। সমন্বয়হীনতাই কারণ, স্বীকার সংশ্লিষ্টদের। ব্রয়লার মুরগিতে নির্বিচারে ব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড সহ মাত্রাতিরিক্ত ভিটামিন, হতে পারে ক্যান্সার সহ জটিল রোগ, নজরদারি বাড়ানোর পরামর্শ। এবং 7টি মুসলিম দেশের শরণার্থী প্রবেশে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর দেশটির আদালতের স্থগিতাদেশ। বিভিন্ন বিমানবন্দরে অভিবাসী আটকের ঘটনায় বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS ফোন *স্পেস DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।